কই গো ছোট্ট বন্ধুরা, তোমাদের গল্পমণি তো এসে গেল। মহাষষ্ঠীর গল্প নিয়ে, যদিও গল্পটা মহালয়ার মতন, মানে মহালয়া নিয়েই আর কি। আজকের গল্পটা মহুরাতে মহালয়া, অনিন্দ গোস্বামীর লেখা। শুনে দেখো, বলো কিন্তু কেমন লাগলো। মহুরাতে মহালয়া, অনিন্দ গোস্বামী। ক্যালেন্ডারের পাতার দিকে তাকিয়ে মন খারাপ হয়ে গেল। আর মাত্র কদিন পরেই পুজো। পর 4 বছর পুজোর সময় ছুটি পাইনি। প্রথমে 2 বছর ছিলাম শ্রীলঙ্কার জঙ্গলে, গত বছর থেকে কাশ্মীরের পশ্চিম প্রান্তে। এভাবে ভালো লাগে? অথচ কিছু করারও নেই। সীমান্ত পেরিয়ে পাকিস্তানি হানাদার এবং অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকার এটাই প্রকৃষ্ট সময়। এরপরই শীত পড়ে যাবে। ইসিসি স্নোবেল্ট অন্তত পুরোটাই অনন্ত বরফে ঢাকা পড়ে যাবে সব গিরিপথ। আমার নাম ক্যাপ্টেন সিদ্ধার্থ সেন। গত কয়েক মাস যাবৎ আমি ইন্ডিয়ান আর্মির 9 নম্বর শিখ রেজিমেন্টের ব্রাভো কোম্পানির অধিনায়ক হয়ে মহুরাতে পোস্টেড। জম্মু ও শ্রীনগর হয়ে ন্যাশনাল হাইওয়ে বারামুলা, উরি এবং তারপর সীমানা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে পড়েছে। রাজধানী মুজফফরাবাদ হয়ে লাহোরের দিকে চলে গেছে এই রাস্তার ওপর ছোট্ট জায়গা মহুরা। রাস্তার পাশাপাশি সেই শ্রীনগর থেকে লাফাতে লাফাতে ছুটে চলেছে ঝিলাম নদী। ছোটবেলায় ঝিলাম নদীর তীরে বইটা পড়তে পড়তে শিহরণ বোধ করতাম। আজ বড় হয়ে সেইখানে বসে রয়েছি, ছোট্টবেলা ফিরে ফিরে আসছে। কয়েকদিন আগে কর্নেল ফোন করেছিলেন। কি হে বুদ্ধদেব, উনি সব সময় নামটা ঘুরিয়ে বলেন। সাবধানে রয়েছ তো? রাতে টহলদারি পাহারা চলছে? চলছে স্যার। আমি বলি, নিশ্চিন্তে থাকুন। কিছু চাই নাকি তোমার? বলো, পাঠিয়ে দেব। শহর ও সভ্যতার থেকে বহু দূরে প্রাচীন অরণ্যের এই সুদূর কোণে বসে মনটা এরকম সময়ে যেন ভালো হয়ে যায়। কর্নেল খুব খেয়াল রাখেন। বলেন, তোমার জন্য 1 কৌটো রসগোল্লা পাঠাচ্ছি। কলকাতা স্যার? না, সে জিনিস কোথায় পাবো? এটা বিকানিরের। কাজ চালিয়ে নিও প্লিজ। কর্নেল জয়চন্দ্র রাঠৌরের বাড়ি রাজস্থানে। উনি কাজের বাইরে এইরকম খুব স্নেহপ্রবণ, কিন্তু কাজের সময় খুব কড়া। বাঘা বাঘা সুবেদার, মেজর কিংবা লেফটেন্যান্ট কর্নেলরা থরহরি কাঁপেন ওনার ভয়ে। কি হে, বলো, কিছু চাই? না স্যার, থ্যাংক ইউ। ওকে, রোজ দুবেলা আমায় রিপোর্ট দেবে, বুঝেছ? রজার স্যার। কর্নেল ফোনটা রেখে দেবার পরেই আমার মনে পড়ে একটা ক্যাসেট আনালে হতো। মহিষাসুর মর্দিনী। মহালয়ার ভোর রাতে রেডিওতে প্রোগ্রামটা হয়। এখানে তো শোনা যাবে না। এখনও চেষ্টা করলে হয়তো ঠিক সময় পেয়ে যাব। এই জায়গাটা খুব অদ্ভুত। রাস্তার ওই পাশে সুউচ্চ পর্বতশৃঙ্গ উঠে গেছে, ঠিক রাস্তার গা ঘেঁষে। দুর্লঙ্ঘ ওই পাহাড়ের সারি। রাস্তার এপাশে নদীর পারে খানিকটা জায়গা, বড় জোর 200-300 মিটার চওড়া। তারপর নদী এবং নদীর ওপারে আবার পর্বতমালা, তবে অনেক কম চড়াই। ওইদিকে পাহাড়ের ওপর জনবসতি, গ্রাম, তারপর অনেক ওপরে ওপরে আরও অনেক ছোট ছোট গ্রাম। তার চেয়েও বহু ওপরে ক্রমশ হাই অল্টিটিউড জোন। সীমান্তটা ওই দিকটাতেই। শত্রু ওই দিক থেকেই আসে। মোটামুটি 2টো সমান্তরাল পর্বতশ্রেণীর মাঝে একটা লম্বা খাতের মতন জায়গায় আমরা আছি। এখানে পৃথিবী নিঃশব্দ। সারাদিনে নদীর ছলাৎ ছলাৎ শব্দ, ঝর্ণার ঝিরঝির। মাঝে মধ্যে অনেক দূরে কোথাও পাহাড় ভেঙে ধসের মধ্যে শব্দ, গুম গুম গুম। মাটিতেও সামান্য কাঁপ ধরে। এছাড়া এখানকার নৈশব্দ রক পাথরের মতোই নিরেট। সৈন্যরা ট্রানজিস্টরে গান শোনে, জয়মালা। দিনে গোটাচারেক বাস যায় রাস্তা দিয়ে। কারফিউ কিংবা গেরিলা আক্রমণ ঘটলে তাও বন্ধ হয়ে থাকে অনেক দিন। ওই সব দূর দূরান্তের পাহাড়ের লোকেরা মাঝে মধ্যে নেমে আসে। এখান থেকে বাস ধরে শহরে যায়। তাদের ওপরও নজর রাখতে হয়, কে সাধারণ গ্রামবাসী আর কে যে উগ্রপন্থী হানাদার। তা তো আর পোশাক বা চেহারায় লেখা থাকে না। তাদেরও সার্চিংও করতে হয়। রোগীরা আসে আমাদের ক্যাম্পে ওষুধ নিতে। মাঝে মধ্যে রেজিমেন্টাল বেস থেকে ডাক্তারও আসেন। সেদিন গায়ে গায়ে সারা পড়ে যায়। লম্বা লাইন দেখে মেজর ফ্রেডরিক স্যামুয়েল হাসেন। কি করেছ হে? এটা কি মেডিকেল ক্যাম্প নাকি জেলা হাসপাতাল? জেলা হাসপাতাল বন্ধ রয়েছে স্যার, আমি বিনীতভাবে বলি। উগ্রপন্থীরা আগুন লাগিয়ে দিয়েছিল। সত্যি? এইভাবে ওরা কাশ্মীরের স্বাধীনতা অর্জন করবে? সত শ্রী আকাল সাব। হাবিলদার অমরিক সিং এসে স্যালিউট করলো।
কনভয় এখনই আসবে সাব, কোনো চিঠি আছে পাঠাবার? না। আমি হাত নাড়ি, একটা ক্যাসেট আনাতে হবে। ক্যাসেট? অমৃত অবাক হয়। কি ক্যাসেট সাব? না থাক, কি ভেবে আমি বলি দরকার নেই, ছেড়ে দাও, হেডকোয়ার্টারে ফোন করব বরং। ভালো কথা। আমরিক, বন্দি 3জনকে শ্রীনগরে পাঠাচ্ছ তো এই কনভয়ে? হ্যাঁ সাব। কিন্তু সাব, এটা কি নিয়ম? এরা আমাদের এতজনকে মারলো, ছাড়া পেলে আবার মারবে। হুম। গতকাল শ্রীনগর বাসস্ট্যান্ডে বোমা ফাটিয়েছে, 60 জন মারা গেছে, তার ভেতর 11 জন স্কুলের বাচ্চা। আর এদের হাতে পেয়েও আমরা ছেড়ে দিই, এটা কি উচিত? ওহো আমরেক, অর্ডার ইজ অর্ডার। ঠিক হ্যাঁ সাব। হাবিলদার স্যালুট করে চলে যায়। সত শ্রী আকাল। সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী বন্দি সব রকম সুবিধে পাবে, খাদ্য, বস্ত্র, আশ্রয়, চিকিৎসা। কিন্তু এখানে তো আমাদের লড়াই পাকসেনার মদতপুষ্ট হানাদারদের সঙ্গে। তারা সৈন্যদের মতোই রণপটু, অথচ রণনীতির ধার ধারে না। নারী, শিশু, বৃদ্ধ, অথর্বকে হত্যা করতে এদের হাত কাঁপে না। বেপ বেপ বেপ। হঠাৎ রেডিওর সংকেত ধ্বনি আমার চটকা ভাঙল। রিসিভার তুলে শুনতে পেলাম, রোমিও ফর মাইক ওভার। মাইক হিয়ার, আমি বললাম। পাসেও মেসেজ ওভার। মাইক, তোমার সঙ্গে সাক্ষাৎ করা প্রয়োজন অবিলম্বে। ঠিক আছে, সান ফ্রান্সিসকোতে দেখা হবে অবিলম্বে। ওভার আউট। রেডিওতে বেশি কথা বলা বারণ। শত্রু যদি ওই তরঙ্গে আমাদের কথা শুনতে পায়। সান ফ্রান্সিসকো যে কোথায় সে আমি আর লেফটেন্যান্ট সুখদেব সিং অর্থাৎ রোমিও ছাড়া কেউ জানে না। জনাষ্টেক সৈন্য এবং হাবিলদার অমৃত সিংকে সঙ্গে করে 10 মিনিটের মধ্যে আমি রওনা হলাম। বেলা 10টা নাগাদ জানমিয়া ঢের পাহাড়ের বাঁ পাশের খাঁজে চাট্টান এরিয়ায় দাঁড়িয়ে রয়েছি। 1.5 ঘন্টায় আমি প্রায় 2000 ফিট উঠে এসেছি, কিন্তু লেফটেন্যান্ট সুখদেব এখনো পৌঁছননি। ওকে প্রায় 5000 ফিট নামতে হবে। এখানে জঙ্গলের ঠিক বাইরে একটা নালার পাশে একটা বড় পাথরে বসে আছি। গুড মর্নিং স্যার। AK-47 দাঁড়ি সুখদেব সিংয়ের সশস্ত্র অভিবাদন। সরি, কয়েক মিনিট লেট হলো। মোটেও না, আমি হাসলাম। তুমি আরও 6.5 মিনিট সময় পেতে। মাস্টার পর্বতারোহীরাও এই বেগে নামতে পারবে না। বলো কি ব্যাপার? সুখদেব সিং ব্যাপারটা বোঝালো। সীমানার 73X1 সাবসেক্টরের দায়িত্ব ওর। বিরোধী 2 সৈন্যদল এখানে সব পর্বতশৃঙ্গগুলো দখল করে বসে আছে। সীমানার কোনো নির্দিষ্ট চিহ্ন নেই। হাজার হাজার ফিট উঁচু পাহাড়, সুগভীর খাত, প্রাচীনতম গহীন জঙ্গল। কে বুঝবে বর্ডার কোনখানটাতে? এই অঞ্চলে শত সহস্র গলি, গিরিপথ, পাশ দিয়ে ঢুকে শত্রু আসতে পারে। শত্রুর গতিবিধি সম্পর্কে খবর জোগাড় করে দেয় স্থানীয় মানুষ, গ্রামবাসী। এদের এজেন্ট বলা হয়। এদের দেশপ্রেমী ভারতীয় সৈন্যবাহিনীকে শত্রুর বিরুদ্ধে বিজয় এনে দিয়েছে বারবার। 47, 65 এবং 71-এ ইন্ডিয়ান আর্মির চোখ ধাঁধানো বিজয়ের পেছনে রয়েছে হাজার হাজার দেশপ্রেমী কাশ্মীরি বীরের অশ্রুত কাহিনী। প্রবলেমটা স্যার একে নিয়ে। সুখদেব বলল, এর নাম গুলাম রসুল কর, আমার এজেন্ট। সুখদেবের পাশে দাঁড়িয়ে লোকটা মাঝবয়সী, মাথায় কাঁচা পাকা চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি, আধময়লা একটা ফিরন গায়ে। সালাম সাব। লোকটা কুর্নিশ করলো। কি ব্যাপারটা কি, খুলে বলো তো। এর ছেলে স্যার হারিয়ে গেছে। গুলাম রসুলের মুখে সব জানা গেল। ওর ছেলে ফিরদৌস তোরফে ভালুয়া গতকাল রাতে বাড়ি ফেরেনি। গতকাল সকালে ভালুয়া বাড়ি থেকে বেরিয়েছিল, সঙ্গে ছিল আরেকটা বাচ্চা, রহমতুল্লাহর ছেলে আশফাক। কোন ক্লাসে পড়ে তোমার বাচ্চা? G6-এ। মানে 2 বছর আগে পড়তো। এই 2 বছর তো ইমতেহান হয়নি, স্কুলই খোলে না। রহমতুল্লাহর বাড়িতে খোঁজ করেছিলে? জি সাব। ওর ছেলেও ফেরেনি। ওরা নাকি খিজ্জরওয়ালি ঢেরের দিকে গেছে। বলো কি? আমি বিশ্বাস স্তব্ধ হয়ে যাই। ওই টুকুটুকু বাচ্চা? জি সাব। লোকটা ম্লান হাসে। প্রায়ই যায় ওরা লাঠা সাহের কাছে। খিজ্জরওয়ালি ঢের হচ্ছে পাহাড়ের বহু উচ্চতায় অবস্থিত একটা টিলা। সেখানে বহু বছর যাবৎ এক মহাপুরুষ বাস করেন, লাঠাসা। গ্রামবাসীরা বিশ্বাস করে তার অলৌকিক শক্তি আছে, কিন্তু ওনার ডেরায় পৌঁছতে হলে তো অনেকগুলো খতরনাক পাশ বা গিরিপথ পেরোতে হবে। অ্যাভালাঞ্চ প্রোন জোন। এই পাশ বা গিরিপথ, সেখানে যখন তখন পাহাড়ের মতন হিমবাহের ধস নেমে আসে। তাহলে আর কি? আমি বলি, সমস্যা তো মিটে গেল, ওরা ওখানে গেছে, ফিরে আসবে। না সাব। লাঠা সাহেব এখন নিচে নেমে এসেছেন। বছরে 12 উনি নিচে নামেন। গ্রামে গঞ্জে শিশুদের কাছে যান। গত রবিবার থেকে উনি নিচেই রয়েছেন বলে শুনলাম। কোথায় সেটাই জানা যাচ্ছে না, লোকটি বলে। শামসুল বলতে পারল না।
আমার বিরক্ত লাগে। সুখদেব সিংকে ইশারায় একধারে ডাকি, নিচু স্বরে বলি, কি ব্যাপার হে? দুটো ডেপো বাচ্চা কোথায় বেড়াতে গিয়ে পথ হারিয়েছে, তার জন্য কি আমরা করব কিছু? আমরা আর্মি, আমাদের কাজ অন্য। স্যার, ছেলে দুটোকে কিডন্যাপ করা হয়েছে। মানে? ওই বলবে। সুখদেব আবার লোকটাকে ডাকে, এই এদিকে এসো, ক্যাপ্টেন সাহেবকে বলো। গোলাম রসুল ভারী গলায় জানায়, কিছুদিন যাবৎ জঙ্গিরা তাকে শাসাচ্ছিল, ফৌজের সঙ্গ ছাড়, নইলে মুশকিলে পড়বি। আজ সকালেও যখন ছেলের খোঁজে সুলতান ঢাকি গ্রামের দিকে যাচ্ছে, তখন দুজন অচেনা লোকের সঙ্গে ওর দেখা হয়। লোক দুটো রুস্তম গিরিপথ ধরে যাচ্ছিল। ওকে ডেকে বলে, যা ইন্ডিয়ান কুত্তাদের মোসাইবি কর গিয়ে, ছেলে খুঁজে লাভ নেই, পাবি না। বলতে বলতে হু হু করে কেঁদে ফেলে লোকটি। আমার নিজেকে বিব্রত লাগে। ঠিক আছে ঠিক আছে, চিন্তা করো না, আমি বলি বসো, দেখা যাক কী করা যায়। আমি আর সুখদেব পাথরের আড়ালে চলে আসি। অরলে হরপ্রেত ফ্লাস্কের ঢাকনা করে চা এগিয়ে দেয়, এলাচ লবঙ্গ দেওয়া পাঞ্জাবি চা। আমি চায়ে চুমুক দিয়ে বলি, কিন্তু সুখদেব, আমরা কি করতে পারি বলো? একটা সার্চিং অপারেশন তো করতেই হয় স্যার। কি বলছো? আমি বিস্মিত হই। একটা বাচ্চার জন্য? উচ্চতর হেডকোয়ার্টার এটা কখনোই মেনে নেবে না। কেন স্যার? লেফটেন্যান্ট সুখদেব সিং তর্ক করে। আমি কার জন্যে তাহলে? আর্মি বা কার জন্যে? আমি বিরক্ত হই। আর্মিতে অর্ডার চাই, আদেশ ছাড়া কোনো কাজ। স্যার, এই সেক্টরে আপনিই সর্বাধিনায়ক, আপনার আদেশই শেষ কথা। কর্নেল যখন জানতে চাইবেন এই অপারেশন কেন করা হচ্ছে, সৈন্যদের কেন যুদ্ধক্ষেত্রে ঠেলে দেওয়া হচ্ছে, কি উত্তর দেব? বলবো বেড়াতে বেরোনো দুটো বাচ্চা ছেলেকে খোঁজার জন্য? ওয়াই নট স্যার? সুখদেব নাছোড় বান্দা, সবে মাস 6 হলো আর্মিতে কমিশন হয়েছে ওর। 6 ফিট 3 ইঞ্চি লম্বা হলেও মুখ দেখলে এখনও ক্লাস 11-এর ছেলে বলে চালিয়ে দেওয়া যায়। ও বলে, স্যার, গোলাম রসুল করের ছেলেকে উদ্ধার করতে না পারলে ইন্ডিয়ান আর্মির মেরুদণ্ড ভেঙে যাবে। এইসব কাশ্মীরি স্থানীয় লোকের সাহায্য না পেলে। বেতারের মাধ্যমে ব্রভো কোম্পানির প্রতি ক্যাম্পে আমার নির্দেশ উড়ে গেল কয়েক মিনিটের মধ্যে। আধ ঘন্টা পরে প্রতিটি ক্যাম্প থেকে র্যাপিড অ্যাকশন টিম সমরাস্ত্রে সজ্জিত হয়ে ছড়িয়ে পড়তে লাগলো পাহাড়ে পাহাড়ে। 9 শিখ রেজিমেন্টের হেডকোয়ার্টারে বসে কর্নেল সাহেব জানালেন, কুখ্যাত হানাদারদের একটি দলের সঙ্গে টক্কর নেওয়ার জন্য সৈন্যদল পথে নামছে। উনি জানতে চাইলেন রিইনফোর্সমেন্ট পাঠাতে হবে কিনা। বেতার জবাব দিল, সম্ভব হলে পাঠান। কর্নেল বললেন, পাঠানো হচ্ছে। উইশ ইউ বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। আমি বললাম, দেখা যাক ওদের কবজা করতে পারি কিনা। সদিচ্ছায় উদ্দেশ্যে কাজ করা হলে তাতে সাফল্য অবশ্যম্ভাবী। গুরু গোবিন্দ সিংয়ের বাণী স্মরণ করে আমরা ক্রমশ উপরে উঠছি। এখন এই বেলা 12:30টার সময় আমরা 84 পরে বেয়ে উঠছি। অর্থাৎ এই চড়াইয়ে নাকি 84টা ধাপ আছে। হাঁপড়ের মতন হাঁপাতে হাঁপাতে আমি বললাম, সুখদেব, অন্তত 840 ধাপ তো উঠে পড়েছি, তবু বলছো 84? আমাদের নয় স্যার, দৈত্যদের 84 পদক্ষেপ বোধ হয়। ও হাসে, কিংবা দেবতাদের। লাঠা সাহাকে কোথায় পাওয়া যাবে? এই চড়াইয়ের পর সাম্বা ঢাকি, খাড়া চড়াই, তারপরেই মানে এজেন্ট বলছে এই এক জায়গা পাহাড়, একটা চড়াই ওঠো, মনে মনে ভাবছো পৃথিবীর উচ্চে পৌঁছে গেলে বোধহয়, ওপরে পৌঁছে দেখবে আবার ওইরকমই একটা উঁচু পাহাড়। উফ! হাই অল্টিটিউড ওয়েলফেয়ার স্কুলের মেজর রাওয়াত গাঁক গাঁক করে চেঁচাতেন, মনে রেখো, মনে রেখো মাই বয়েজ, নোবডি ইজ মাইটিয়ার দ্যান মাই মাউন্টেন। পাহাড়ের চেয়ে শক্তিশালী কেউ নয়। ডোন্ট বি আ গামা ইন দ্য ল্যান্ড অফ লামা। পাহাড়ের ওপর মস্তানি দেখাতে যেও না, আস্তে আস্তে চড়বে, নিঃশ্বাসের কষ্ট হলেই থামবে, হুড়মুড় করে দৌড়ে উঠতে যাবে না। ফৌজে আমরা এইসব সূত্রই মেনে চলি। সাম্বা ঢাকির পদপ্রান্তে পৌঁছিয়ে আবার বেতার সংকেত পেলাম। হেডকোয়ার্টার থেকে মেজর সঞ্জীব শ্রীবাস্তবের ডাক। কর্নেল সাহেব জানতে চেয়েছেন প্রগ্রেস কতদূর? এখনও কিছুই নয়, আমি বললাম। কোনো কিছু চাই? উনি জিজ্ঞেস করলেন। আপাতত কিছু নয়, তবে এই অপারেশনের পর বেসে ফিরে আমার একটা ক্যাসেট চাই। কর্নেলকে বলবার দরকার নেই, আপনি আনাবার ব্যবস্থা করে দিন, আমি পয়সা দিয়ে দেব। ওকে। মেজর হাসেন। কি ক্যাসেট? নামটা লিখে নিন, মহিষাসুরমর্দিনী। মহি হোয়াট? মেজর বিব্রত হন। স্যার, বানানটা লিখে নিন, MAH। ব্যাপারটা কি হে? বুঝবেন না স্যার, বাংলা ক্যাসেট। হেডকোয়ার্টারের একজন বাঙালি আছে, হাবিলদার আজিজুল হক, রেজিমেন্টের মাস্টারমশাই, ওকে বলে দিন। বুঝলাম। মেজর বলেন, ওদিকের কোনো প্রোগ্রেস হলেই জানাবো।
রজার, ওভার অ্যান্ড আউট। সাম্বা ঢাকি চড়াই অতিক্রম করে লাঠা শাহকে পাওয়া গেল না, কোনো হদিশই পাওয়া গেল না। পরবর্তী 12 ঘন্টাতেও কিন্তু অপারেশন বন্ধ করে আমরা ক্যাম্পে ফিরতেও পারলাম না। হেডকোয়ার্টার থেকে সন্ধ্যের দিকে কর্নেলের বেতার বার্তা ভেসে এলো। অভিনন্দন হে বুদ্ধদেব, গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্সের লোকেরা কনফার্ম করেছে যে ওই অঞ্চলে কুখ্যাত হানাদার মোহাম্মদ মকবুল লোন সদল বলে জমায়েত হয়েছে। ওরা আঘাত আনার জন্য তৈরি হচ্ছে, সুতরাং প্রস্তুত থাকো। সারা রাত কাশ্মীরের উত্তর পশ্চিম সীমান্তে সেই পাহাড়ের ওপর প্রচণ্ড ঠান্ডায় কাঁপতে কাঁপতে খোলা আকাশের নিচে অ্যাম্বুশ করে, অর্থাৎ ফাঁদ পেতে বসে রইলাম। সামান্য একটা পাহাড়ের খাঁজের মধ্যে রয়েছি বলে হাওয়ার হাত থেকে বাঁচোয়া। পরের দিন ভোরবেলা হেডকোয়ার্টার থেকে সৈন্যদল এসে পড়ল। তার চেয়েও বড় কথা, ওরা সঙ্গে করে আনলো খাবার দাবার, কফি বানাবার ক্যাম্পো রেশন। সুখদেব সিং কাগজের কাপে গরম কফি গুলাম রসুলের করের দিকে এগিয়ে দিল। ও উবু হয়ে হাঁটুর মধ্যে মুখ গুঁজে বসে কফির কাপ দেখেও কেঁদে ফেলল। সুখদেব বলল, কাঁদছো কেন গুলাম? নাও ধরো, তোমার ছেলেকে ঠিক পাওয়া যাবে। সেজন্য নয় সাব, আমার জন্য আপনাদের এত কষ্ট। বাজে বকো না, নাও। না সাব, গলা দিয়ে নামবে না, আল্লাহ জানে ছেলেটা কোথায়। ওরম করো না, আমি একবার বলি, না খেয়ে কোনো লাভ নেই। খাও, ছেলেটাকে খুঁজতে তো পাহাড় চড়তে হবে, খেতে তোমায় হবেই। বেলা 11টা নাগাদ কলসিয়া ঢের পাহাড় থেকে 7 নম্বর প্লাটুন বেতার বার্তা পাঠালো। 12টার সময় আমরা লাঠা শাহকে খুঁজে পেলাম। কলসিয়া ঢের পাহাড়ের রাস্তায় উনি তখন নমাজ পড়ছিলেন। লম্বা ছিপছিপে লোকটি, সাদা আলখাল্লা পরা, চুলদারি সব ধবধবে সাদা। বয়স অনেক হলেও অথর্ব বুড়ো নন, বেশ শক্ত সমর্থ মানুষ। চোখ দুটো জল জল করছে। আমাদের কথা শুনে উনি বললেন, বুঝলেন ক্যাপ্টেন সাহেব, ছেলে দুটোকে আমি চিনি, কিন্তু গত 1 সপ্তাহ ধরে আমি ডেরার বাইরে, তাই আমি ওদের হদিশ বাতলাতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। পীর বাবা, আপনি সব পারেন। গোলাম রসুল হাউমাউ করে ওঠে, আমার ছেলেকে বাঁচান। আমি পীর নই। লাঠা শাহ বিরক্ত হন, সামান্য একজন মানুষ, খোদার বান্দা মাত্র, জঙ্গলে থাকি, এই যা। ঠিক আছে ঠিক আছে, আমি বলি, কিন্তু কোনোভাবেই কি আপনি আমাদের সাহায্য করতে? ক্যাপ্টেন সাহেব, উনি আমার কথার মাঝে বাধা দেন। আমি জানি না আপনি কি বলতে চাইছেন। দেখুন, পরম করুণাময় আল্লাহ যখন দুনিয়া সৃষ্টি করলেন, তখন উনি বর্ডার বানাননি, আলাদা আলাদা মুলুক বানাননি, পাকিস্তান হিন্দুস্তান বানাননি। সুতরাং আপনার পক্ষে বা বিপক্ষে আমার কোনো পক্ষপাত নেই, কিন্তু এই মানুষের বাচ্চা ছেলেদের অপহরণ করে গুনাহ করেছে, ওদের শাস্তি পেতে হবে। উনি খানিকক্ষণ চুপ করে থাকেন, চোখ বুজে। তারপর চোখ খোলেন, আমার চোখে চোখ রেখে বলেন, চলুন কলসিয়া ঢের গ্রাম সার্চ করুন, ওখানে আমি ওদের চর কাউকে পেয়ে যাবেন। তবে আমি তাকে চিনিয়ে দিতে সামনে যাব না। তবে আমি হতবুদ্ধির মতন জিজ্ঞেস করি লোকটাকে, চিনব কি করে? পুরুষদের লাইনে দাঁড় করাবেন বড় আখরোট গাছটার সামনে। উত্তরের পাহাড়ে আমি থাকব দূরবীন নিয়ে, আমার সঙ্গে আপনি থাকবেন, বেতারবাহী সৈন্য থাকবে। গ্রামে আপনার অন্য সৈন্য দল থাকবে বেতারবাহী সৈন্য নিয়ে। লাঠা শাহ আধ্যাত্মিক জগতের লোক না হলে একজন বড় সমরাধিনায়ক তো হতেই পারতেন। অদ্ভুত কৌশলে গাঁয়ের লোকের অগোচরে উনি হানাদারদের চর লোক দুটিকে চিহ্নিত করে দিলেন, প্রায় 1.25 কিলোমিটার দূরের পাহাড়ে লুকিয়ে বসে থেকে। আমার রেডিও অর্ডার পেয়ে লাইনের ডাক থেকে 3 নম্বর এবং 11 নম্বর লোক দুজনকে গ্রেপ্তার করল সুখদেও। লাঠা শাহ বললেন, এবার আমাকে অনুমতি দিন ক্যাপ্টেন, অনেকটা পথ হেঁটে ফিরতে হবে ডেরায়। আশা করি বাচ্চা দুটোকে উদ্ধার করতে পারবেন। শুধু সাহেব একটাই কথা, জীবন দিয়েছেন উপরওয়ালা, সুতরাং অনাবশ্যক হত্যা ব্যাপারটাকে সবসময় ঘৃণা করবেন। লম্বা লম্বা পায়ে এগিয়ে গেলেন শাহ। প্রণাম করতে ইচ্ছে হয়েছিল মানুষটিকে, উর্দিতে না থাকলে হয়তো করতামও। কিছুই না, চুপ করে চেয়ে রইলাম তার গমন পথের দিকে। বন্দি লোক দুজন 2 ভাই, জ্যাঠতুতো খুড়তুতো। প্রথমে মুখ খুলতে চাইছিল না, কিন্তু লেফটেন্যান্ট সুখদেও সিংয়ের বেশ কিছু কৌশল জানা আছে, এবং নিরীহ শিশুদের জীবন সংশয় যেখানে, সেখানেও চোখের পলক না ফেলে নির্মম হয়ে উঠতে পারে। চর দুজন অতি শীঘ্রই ভেঙে পড়ল। অপারেশনের ফাইনাল স্টেজের জন্য ব্রেভো কোম্পানির সব কয়টি সৈন্যদল, রিইনফোর্সমেন্ট দল, পার্শ্ববর্তী গোর্খা ও ডোগরা রেজিমেন্টের প্লাটুন সহ মোট 12টি সৈন্যদল এগিয়ে গেল নীলসান্দ বাহকের দিকে। বাহকগুলি হচ্ছে অস্থায়ী বাসস্থান।
পশুপালক গুর্জর উপজাতির লোকেরা গরমকালে পাহাড়ের অনেক ওপরে উঠে আসে পশুদের দল নিয়ে। তারা কাঠের এবং পাথরের ঘর বানিয়ে সেখানে বসবাস করে। শীতের শুরুতে পশুপালকরা সদল বলে নেমে আসে নিচে সমতল ভূমির দিকে। 12টা সৈন্যদল সেদিন রাতের অন্ধকারে নীলসান্দ বাহক চারদিক দিয়ে ঘিরে ধরল। নীলসান্দ হচ্ছে 3টে পাহাড়ের সংযোগস্থলে একটা ছোট্ট উঁচু মাঠে অবস্থিত। সৈন্যবাহিনীর বিভিন্ন প্লাটুন ওই সব পাহাড়ে উঠে গিয়ে আত্মগোপন করল। সুখদেব সিং এর নেতৃত্বে 3 নম্বর প্লাটুন, আমার নেতৃত্বে 4 নম্বর প্লাটুন বুকে হেঁটে এগিয়ে গেল বাহকের দিকে। ভোর হচ্ছে। পাহাড়ের এই গভীরে বোঝা যায় না দূরে দূরে নীল আকাশের গায়ে হালকা লালে কে যেন এঁকে দিচ্ছে আবছা আবছা পর্বত শৃঙ্গগুলোকে। কুয়াশা তেমন নেই। হঠাৎ বাহকের একটা ঘর থেকে একটা ছোট ছেলে বেরিয়ে এলো। এদিকটাতে কোনো পাহারাদার নেই। ছেলেটা খানিকটা কাছে আসতেই লন্স নায়ক হরজিৎ সিং একটা স্প্রিংয়ের মতন লাফিয়ে উঠে ছেলেটাকে জড়িয়ে ধরে আবার গড়িয়ে চলে এলো এপাশে, অন্য হাতে ছেলেটার মুখটা চেপে ধরে। আশফাককে খুব সহজেই উদ্ধার করা গেল। এবার ভালুয়া। আশফাক বলল, ভালুয়া ঘুমোচ্ছে এখনো? না, ওদের ওরা বেঁধে রাখেনি, তবে ওদের ঘরের সামনে শান্ত্রী আছে বন্দুক হাতে। ভালুয়া আগে ঘুম ভেঙে বাইরে আসবে, না শান্ত্রী আগে বুঝতে পারবে যে আশফাক নেই। টেনশনে নখ কামড়াতে কামড়াতে আমরা অপেক্ষা করছি। ইতিমধ্যে আরও 2-4 জন হানাদার জঙ্গি অন্যান্য ঘরগুলো থেকে বেরিয়ে বদনা হাতে জঙ্গলের দিকে ঢুকে যাচ্ছে। কারো মনে কোনো সন্দেহ দেখা দেয়নি। প্রায় মিনিট 10 এইভাবে কাটল, যদিও তখন মনে হচ্ছিল যেন কত যুগ কেটে যাচ্ছে। হঠাৎ উত্তর দিকের পাহাড়ে একটা বন্দুকের শব্দ হলো। তারপরই ক্যাট 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 পুরো দস্তুর সংঘর্ষ শুরু হয়ে গেল। ব্যাপারটা তখনও আমার মাথায় ঢুকছে না। সামনে বাহকের জঙ্গি দলের মধ্যে তৎপরতা লক্ষ্য করা গেল। ওরা দৌড়দৌড়ি করছে, রক্ষণ ভাগ মজবুত করছে। হাবিলদার সতনাম সিং বলল, সাব অর্ডার দিন, অ্যাটাক শুরু হোক। দাঁড়াও, আমি বললাম, রেডিওতে খোঁজ নি কি ঘটছে। উত্তরের পাহাড়ের 6 নম্বর প্লাটুন জানালো সীমানা পেরিয়ে জঙ্গিদের একটা দল এইদিকে আসছিল ওই পাকিস্তানি পোস্ট আপার উধমের দিক থেকে। গিরিপথ বেয়ে প্রতিরোধের সম্মুখীন হয়ে ওরা পালিয়েছে। আমি একটা ছকের কথা ভাবলাম। কি হয়েছে? রেডিওতে কর্নেলের গলা পেলাম। চলুন, সুখদেবের গলাও পেলাম, এগোই। দাঁড়াও, আমি চেঁচালাম রেডিও লাইসেন্সে। সব সৈন্যদল আবার চুপ করে গেল। প্রায় আধ ঘন্টা কেটে গেল। চারদিক চুপচাপ, শান্ত, নিস্তব্ধ। এমন সময় দেখা গেল ভালুয়া ঘরের বাইরে বেরিয়েছে। হাতে একটা জলের পাত্র নিয়ে ও ডান দিকের জঙ্গলে যাচ্ছে। পেছনে একজন সশস্ত্র রক্ষী। অস্ত্র সংযমের লাভ। আমি মনে মনে ভাবলাম, হানাদাররা এখনো বুঝতে পারেনি আমরা ওদের এত কাছে। ঠিক এরকম একটা সময় সুখদেব সিং নিজের কাজটা করল। গোলাম রসুল কর আগাগোড়া ওর কাছেই ছিল। হঠাৎ সে চিৎকার করে কিছু বলল কাশ্মীরি ভাষায়। হয়তো ভালুয়াকে বসে পড়তে বলেছিল বা ওই ধরনের কিছু। কিন্তু বাচ্চাটা প্রথমে হতভম্বের মতন ঘুরে তাকালো এবং তারপর দৌড়তে গেল। মাটিতে পাথর ছিল, পা আটকে গিয়ে পড়লো এবং গড়িয়ে গেল একদিকে। হানাদার জঙ্গিটা বিশেষ তৎপর ছিল না। আর এই গেরিলা যুদ্ধ হচ্ছে রিফ্লেক্সের লড়াই। যার স্নায়ু প্রতিবর্তী ক্রিয়া বেশি দ্রুত সে জিতবে, অন্যজন মরবে। ফলে জঙ্গিটি মারা পড়ল সুখদেব সিং এর অভ্রান্ত বুলেটে। ইতিমধ্যে অন্য এক সৈন্য ভালুয়াকে বগল দাবা করেছে। 2টি বাচ্চাকে উদ্ধার করার পর আমাদের আর কোনো বাধা ছিল না। রকেট লঞ্চার এনে গুঁড়িয়ে দেওয়া যেত প্রতিটি বাহককে, হত্যা করা যেত প্রত্যেকটা হানাদারকে। সৈন্যরা চাইছিলও তাই, কিন্তু আমি চোঙেলে চেঁচালাম, মোহাম্মদ মকবুল লোন, তোমাদের আমরা চারদিক থেকে ঘিরে ধরেছি, তোমরা আত্মসমর্পণ করো। জবাবে ওরা এক ঝাঁক গুলি ছুড়ল। আবার চেঁচালাম, বোকামো করো না, বিশাল হিন্দুস্তানি ফৌজ তোমাদের চারদিক থেকে ঘিরে ধরেছে। তোমাদের সাহায্যকারী দলকে আমরা মেরে বর্ডারের ওপরে ভাসিয়ে দিয়েছি। এটাই শেষ সুযোগ, আত্মসমর্পণ করো। এবার জঙ্গিরা কোনো জবাব দিল না, গুলিও ছুঁড়ল না। সুখদেব রেডিওতে বলল, ওরা হাল ছাড়বে না, বেকার চেষ্টা স্যার। আমি বললাম, লেট আস কিল দেম স্যার, চলুন ছেঁচে আসি ব্যাটাদের। দাঁড়াও, আমি বললাম, জয়কারা বলো। সমস্ত দল
আমার নির্দেশে সৈন্যবাহিনীর সবকটা দল নিজ নিজ ঐতিহ্য অনুযায়ী জয়ধ্বনি দিতে শুরু করলো। যুদ্ধের চরম মুহূর্তে অ্যাটাক শুরু করার আগে এরকম জয়ধ্বনি দেওয়া হয়। শিখ সৈন্য গর্জন করল, বলো সোনিহাল শাস্ত্রীয়কাল। ডোগরা সৈন্যদল বলল, বলে জয় ভগবতী মাতা সেরাওয়ালি দুর্গে। গোর্খ সৈন্যরা উত্তরের পাহাড়ে কুকরি খুলে মাথার ওপর তুলে, আয়ো গোর্খালি। রিইনফোর্সমেন্টের মারাঠি সৈন্যরা গর্জে উঠল, হর হর মহাদেব। অতগুলো সৈন্য দলের সম্মিলিত জয়ধ্বনি মেঘের আওয়াজের মতন গম গম করতে লাগলো। প্রতিধ্বনিত হলো পাহাড়ে পাহাড়ে। আমি চোঙে চেঁচালাম, এই শেষ সুযোগ, যারা যারা আত্মসমর্পণ করতে চাও। এবার গেরিলাদের দলে একটা ব্যাপার ঘটল। প্রথমে ক্যাটক্যাট, তারপর ক্যাটাক্যাট ক্যাট, কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া গেল। গেরিলারা নিজেদের মধ্যেই খুনোখুনি শুরু করলো। আত্মসমর্পণে ইচ্ছুকরাই দলে ভারী ছিল। খানিক পরে গুলির শব্দ থামল। একের পর এক জঙ্গিরা দুহাত ওপরে তুলে বেরিয়ে আসতে লাগলো ব্যাহকের আড়াল থেকে। বিভিন্ন জাতির বিশাল ভারতীয় সেনাবাহিনীর ভয়ে ওরা অস্ত্রত্যাগ করে বসলো, সব আদর্শ অস্ত্র শিক্ষায় জলাঞ্জলি দিয়ে। একটি মাত্র বুলেট ব্যবহার করে নীলসান্দ ব্যাহকের যুদ্ধে ভারতীয় সৈন্যবাহিনী জয়লাভ করলো। হতাহত শত্রুর পক্ষে 7 জন নিহত, আহত 0, বন্দী 34 জন। ভারতীয় পক্ষে হতাহত 0, 7 জন শত্রুর মধ্যে 6 জনই মারা গিয়েছে নিজেদের গুলিতে। তার মধ্যে জঙ্গিদের এরিয়া কমান্ডার মোহাম্মদ মকবুল লোনও রয়েছে। চোখ ধাঁধানো বিজয়। কর্নেল রেডিওতে চেঁচালেন আনন্দে আত্মহারা হয়ে, দারুণ অভিনন্দন বুদ্ধদেব, বীর চক্রের জন্য তোমার নাম সুপারিশ করা হচ্ছে। থ্যাংক ইউ স্যার। আজকের আসল হিরো কিন্তু লেফটেন্যান্ট সুখদেও, মেডেলটা ওরই পাওয়া উচিত। সন্ধ্যের আগেই আমরা মহুরাতে নেমে এলাম। সুখদেও সিং আজকের রাতটা এখানেই কাটাবে, কাল সকালেও ফিরে যাবে ইগলের বাসায়, মানে ওর ক্যাম্পে, পাহাড়ের টঙে। সন্ধ্যের পর আমি হেডকোয়ার্টারে ফোন করলাম মেজর শ্রীবাস্তবকে। স্যার, আমার ক্যাসেটটার কি হলো? ও প্রান্তে আজিজুলের গলা পেলাম। হ্যাঁ স্যার, আমি আজিজুল বলছি। না স্যার, পুরো শহরের কোথাও পাওয়া গেল না। আমি তো কদিন আগেই বাড়ি গিয়েছিলাম ঈদের ছুটিতে। আপনি যদি বলতেন নিয়ে আসতাম। দুধ চাই? আমি হাসি। আমি কি জানতাম? ভেবেছিলাম ছুটি পাবো। ভোরে রেডিও খুলবেন স্যার, আমি তো প্রায়ই বাংলা সেন্টার ধরতে পারি। নিরাশ মনে ঘুমোতে গেলাম। পাগল নাকি, বাংলা সেন্টার? শেষ রাতে ঘুম ভাঙল। রেডিওটা বিছানাতেই ছিল। নব ঘোরাতেই গায়ে কাঁটা দিয়ে কানে এলো অভ্রান্ত কণ্ঠস্বর, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। বাংলা নয়, হিন্দিতেও একটা সংস্করণ আছে ওই অনুষ্ঠানের। তবে চণ্ডীপাঠ সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের, গানগুলিও বাংলা। মহুরার সেই সুদূর পর্বতমালার কোলে, যেখানে ঝিলাম নদীর কলকল শব্দ ছাড়া শেষ রাতে কোনো শব্দ নেই, পাথরের একতলা বাড়ি থেকে চারদিকে উপচে পড়ল সুরের নদী। বাজলো আবার সুরের বেনু। কলকাতার বাড়িতে হলে মা এখন চা বসান, আমি শুয়ে শুয়ে আধঘুমে শুনি। হঠাৎ চটকা ভেঙে দেখি অর্ডারলি হরপ্রীত চা এনেছে। সত শ্রী অকাল সাব, আ কেরা প্রোগ্রাম সাব। বাংলা ভাষায় গুরুবাণী পাঠ ওকে বলি। বীরেনভদ্র এতক্ষণে কেঁদে ফেলেছেন। স্তব্ধ হয়ে সমস্ত ক্যাম্প শুনছে সেই কান্না। মাগো, আমাদের শুভবোধ দাও, মহিষাসুরের পরাজয় অনিবার্য, চিরকাল। তাহলে ষষ্ঠীর দেবীর বোধনে মহিষাসুর পরাস্ত হলেন। কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অনেক অনেক শেয়ার করে ছড়িয়ে দেবেন গল্পটা।